স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়া আগামী ২রা মে হল খোলা হবে এবং ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর থেকে তারা সেখানে অবস্থান করছেন। সভায় গত ১৯ ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা এখনও তাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। বেদখল হয়ে যাচ্ছে ফেনীর সোনাগাজী দক্ষিণে জেগে ওঠা চর। ৪০,০০০ একর জমির অর্ধেকই নানা অজুহাতে দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সচেতন মহল বলছেন, এমন দখল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে ফসল, প্রাণী ও মৎস্য খাত। দখলদারদের তালিকা করে উদ্ধার অভিযান চলছে দাবি প্রশাসনের। ২০১২ সালে ফেনী নদীর বাঁক সোজাকরণ প্রকল্প বাস্তবায়নের পর সোনাগাজীর দক্ষিণাঞ্চলে জেগে ওঠে বিস্তীর্ণ চর। চরে গড়ে ওঠে গবাদি পশুর চারণভূমি ও ফসলের মাঠ। বসতি স্থাপন করেছেন নদী ভাঙনে বাস্তুহারা মানুষ। তবে এসব চর এখন দখল করছে ফেনী ও মিরসরাইয়ের প্রভাবশালীরা। এতে ক্ষোভ বাড়ছে জনমনে। অবৈধভাবে ফগলফগারি আমাদের অত ছটা নষ্ট করে দিয়েছেন। এখানে ফগলফগুলো হওয়াতে সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে গেছে। চর খন্দকার মৌজার ২২ একর জমি হারিয়েছেন মাহতাবুর রশিদ। স্থানীয় প্রভাবশালীরা সেখানে মাছ চাষের প্রকল্প করেছে বলে অভিযোগ তার। এছাড়া দখল স্থাপনা ও নদীপথ আটকে পড়ায় কমছে চারণভূমি, সংকটে পড়ছেন গবাদি পশুর খামারিরা। আমাদের এখন বয়স গরু চড়াইতে চলাফেরা করছে, আমাদের অনেক অসুবিধা হয়েছে। আগের নদী অনেক বড় ছিল, এখন নদী মরে গেছে, স্রোতের গতিবেগ কমে গেছে, মাছের কারণে নাই, মানুষ ব্যবসা বাণিজ্য করতে শান্তি পাইতেছে না। সচেতন মহল বলছেন, প্রশাসনের দুর্বলতার সুযোগে দখলদারদের সাহস বাড়ছে। প্রায় সময় কৃষকরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ধর্ণা দেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনে গিয়ে তাদের জমিগুলো পুনরুদ্ধারের জন্য, কিন্তু ওই জায়গা থেকে আসলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। তবে প্রশাসনের দাবি, তালিকা করে অভিযান চালানো হচ্ছে। আমরা মোটামুটি বেশ কঠোর অবস্থানেই আছি। আমরা যে আরো সুশৃঙ্খল ভাবে যে তালিকা করা হচ্ছে এবং আমরা প্রচলিত আইনে তাদের মামলা প্রস্তুতিও নিচ্ছি। ক্রমাগত চর দখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ। ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরাও। ডিবিসি নিউজ ডেস্ক। নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। শুষ্ক মৌসুমের শুরুতেই খাল, বিল, পুকুরে পানি নেই। গভীর অগভীর নলকূপেও মিলছে না পানি। সুপেয় পানি সহ গৃহস্থালী কাজে ব্যবহারের পানির জন্য রীতিমতো হাহাকার অবস্থা। সমস্যা সমাধানে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয়দের দাবি দ্রুত বাস্তবায়ন। তীব্র গরম, অনাবৃষ্টি, প্রচণ্ড তাপপ্রবাহে মাঠঘাট ফেটে চৌচির। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের খাল, বিল, পুকুরসহ জলাশয়গুলো পানিশূন্য। ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারে ৮০% বেশি গভীর অগভীর নলকূপেও মিলছে না পানি। সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট। দিন যত যাচ্ছে ততই সংকট যেন আরও তীব্র হচ্ছে। গেল ২ মাস ধরে পানির অভাবে দুর্বিষহ জনজীবন। আমরা অনেক দূর থেকে পানি আনি খাইতে হয়, তারপর ময়লা পানি ব্যবহার করা লাগে, খাওয়ার পানি, রান্নার পানি, গোসলের পানি, সবগুলাই অপরিষ্কার পানিগুলা ব্যবহার করা লাগে। কোনো ডিপ কল, কোনো পুকুরে পানি নেই। যা কদূর আছে ২, ৪, ৫ জনে ২০ জনে গোসল করলে ও পানিটা একেবারে কাঁচা হয়ে যায়, আর খাবার পানি নাই। এমন পরিস্থিতিতে খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। পান করার পাশাপাশি দূষিত পানিতে গোসল করে ডায়রিয়া সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে বেশ কয়েক বছর ধরেই পানির সংকট থাকলেও নির্বিকার প্রশাসন। সেই ভাদ্র মাস থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, যার কারণে পুকুরেও পানি নেই, কলেরও পানি উঠে না, একটা সংকট। গোসল করলে মাথাতে কাঁচরা হয়ে যায়, মাথাটা চুলকায়, গাতে সমস্যা দেয়। অবৈধ সেচ পাম্প বন্ধ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে সুবর্ণচরের পানির সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় প্রশাসন। একক পরিবার একটি টিউবওয়েল ব্যবহার করলে এখানে আসলে পানির অপচয় হয়। এই জন্য বেশি পরিবার একসাথে কিভাবে অল্প খরচে
পানি পাবে বা পানির সুবিধা পাবে সেটি আমরা কথা বলছি এবং ওনারা এই বিষয়ে কাজ করছেন। সংকটের সময় সরকারের সরবরাহ করা পানি প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাই দ্রুত দীর্ঘস্থায়ী সমাধান চায় সুবর্ণচরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। সম্প্রতি বালতি ভর্তি ককটেল বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এখন শরীয়তপুরের বিলাসপুর। আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বে ওই এলাকায় গত ২২ বছরে ককটেল বিস্ফোরণে প্রাণ গেছে ৮ জনের, অঙ্গহানি হয়েছে শতাধিক মানুষের, আহত হয়েছে ৫ শতাধিক। রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন বন্ধ হয়নি সহিংসতা, তবে সন্ত্রাস দমনে এবার কঠোর অবস্থানের দাবি পুলিশের। প্রিয় সন্তান সৈকতকে হারিয়ে আজও শোকাহত মা। গত বছরের ২৭শে এপ্রিল প্রতিপক্ষ জলিল মাতবরের লোকজনের ছোড়া ককটেলে প্রাণ হারান বিলাসপুরের সৈকত। বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ পরিবার। ওরা বোম মারছে জলিল মাতবর, তারপরে ওরা খাড়ার উপরে ৩-৪ করে নিচে ফালাইছে, ফালাই দেহে ওরা মরিয়া গেছে এটা খাইয়ে লাইছে, চল হ্যাঁ সরা জাকুদ দিয়ে গেছে। গেল ৫ই এপ্রিল শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুপক্ষের অসংখ্য ককটেল বিস্ফোরণের ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়েছে ভীতি। দেশজুড়ে বইছে আলোচনার সমালোচনার ঝড়। গত এক দশকে ককটেল হামলায় বিলাসপুরে প্রাণ গেছে ৮ জনের, আহত হয়েছে শত শত। প্রতিনিয়ত সংঘর্ষ আর প্রাণহানিতে আতঙ্কিত এলাকাবাসী। যে পরিবারে বাবা নাই ওই বাচ্চার কি অবস্থা হতে পারে, এখন ওনারা তো থামতাছেই না। নৌপথে টলারে আনে, রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের টাকা দিয়ে ম্যানেজ করে আনে। বোম মারার পর ওনার লোকজন যারা আসলো এলোপাথারি বোম মারছে, কুদ্দুসবাড়ির বোমটা আমার হাতে লাগার পরে হাতটা চলে যায়। ১৯৮৪ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় মেছের মাস্টার ও আনোয়ার হোসেনের মধ্যে বিরোধের সূত্রপাত। আর ২০০১ সাল থেকে এই বিরোধের এক পক্ষের নেতৃত্বে বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী আর অন্য পক্ষের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। ২২ বছরে দুই পক্ষের মধ্যে ঘটেছে শতাধিক সংঘর্ষ। আমরা ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারি না। যে জলিল মাতবর, তারপরে সালেক মাতবর, তারপর স্বপন খাঁ, তারপর বিদ্যুৎ মাতবর, এরা আমাদের বোম মেরে আমরা খুব আতঙ্কিত আছি। ঢাকা থেকে চাঁদপুর হয়ে শরীয়তপুরে যায় ককটেল তৈরির সরঞ্জাম। তরুণদের দিয়ে গড়ে তোলা হয় কারখানা। ১০০টি ককটেল বানিয়ে আয় ৪০,০০০ টাকা। 22টা আমরা ঢাকা থেকে আসে, ঢাকা থেকে আসার পর মনে করেন আসে চাঁদপুর থেকে আসা পরে এখানে আঙ্গুল লোকজন নিয়ে আসে। পুলিশ বলছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই থামেনি সহিংসতা। এখন সন্ত্রাস দমনে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। এখানে ককটেলের বিস্ফোরণ ঘটে, এই ব্যাপারে আমরা তথ্যপত্র সংগ্রহ করতেছি। চাঞ্চল্যকর ঘটনা বা এই যে বিলাসপুরের ঘটনায় আমাদের ঊর্ধ্বতন অফিসার অর্থাৎ আমাদের নড়িয়ার সার্কেল এডিশনাল এসপিকে আমি তদারকির দায়িত্ব দিয়েছি। পুলিশের তথ্য বলছে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে ৪৭টি, জলিল মাতবরের বিরুদ্ধে রয়েছে ৫০টি মামলা। বর্তমানে দুজনই শরীয়তপুর কারাগারে বন্দী। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় ২১টি পদে বিনা ভোটেই নির্বাচিত বিএনপি ও জামায়াতপন্থী প্রার্থীরা। বুধবার চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ২১টি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন ২১ প্রার্থী। প্রতিদ্বন্দ্বী না থাকায় তারাই নির্বাচিত হন। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৪ পদে বিএনপিপন্থী আইনজীবীরা জয়ী হয়েছেন। আর একটি সহ সভাপতি পদ ও ২টি সম্পাদকীয় পদ সহ মোট ৭টি পদে জয়ী জামায়াতপন্থী আইনজীবীরা। আওয়ামীপন্থী আইনজীবীদের অভিযোগ, বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের বাধায় তারা মনোনয়ন জমা দিতে পারেননি। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, বিচ্ছিন্নভাবে গালাগালি করতেছে, ওখানে ঢুকতে দেবে না। আমাকে তো জড়াই ধরছে। ১৩২ বছর ইতিহাসে প্রথম নদী সৃষ্টি করলো, এটা কলঙ্কিত নদীর। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন অভিযোগ। আপনি না আসলে তো আমাকে দূর করে করা আসার সুযোগ নেই। এদের উদ্দেশ্যটা হলো এরকমই। ১৭ বছর এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এরা নৈতিক অধিকার হারাই ফেলছেন ওনারা। চিটাং কোর্ট বিল্ডিংয়ে যে কাজটা করেছেন ওনারা। নেত্রকোনার হাওর এলাকায় পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। অনুকূল আবহাওয়ায় পোকার আক্রমণ আর রোগবালাই না হওয়ায় এবছর ধানের ফলন ভালো হয়েছে। বর্তমান বাজার মূল্যও সন্তুষ্ট কৃষক। তবে রয়েছে ধান কাটার মেশিন সংকট। আগাম জাতের ধান আবাদ করায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা করেছে কৃষি বিভাগ। হাওর অধ্যুষিত নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা। ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা।
মাঠ থেকে ধান কিনতে ব্যবসায়ীরা যাচ্ছেন হাওরে। হাইব্রিড ধানের চাষ হওয়ায় বৃদ্ধি পেয়েছে উৎপাদন, দ্বিগুণ লাভ হচ্ছে কৃষকদের। প্রতিমন বিক্রি হচ্ছে 1080 থেকে 1120 টাকায়। এই বছর করে বাম্পার ফসল হয়েছে। আমরা প্রতি কাটাতে প্রায় 6,000 6,500 টাকা লাভবান আছে। আগে ফসল করে আমরা ধান কেটে উঠাইছি, ফসল ভালো হয়েছে। বাম্পার ফলন হলেও কিছু জায়গায় ধানে চিটা হয়েছে জানান কৃষক। ধান তো ভালোই হয়েছিল, এখন তো এই কইতে হয়ে গেছে গা, তাও হয়ে গেছে গা, পুড়ে গেছে গা। এবার ভালোই হয়েছে, কিন্তু একটা দূর সামনে হয়েছে এই যে কেউ কইতেছে ঠান্ডায়। সরকারি হারভেস্টর মেশিন মাঠে না থাকায় ধান কাটাতে হচ্ছে গতবারের চেয়ে বেশি দামে। পুরাতন মেশিন নিয়ে এখন কাজ কাম করতে পারতেছি না, গাড়ি ডিস্টার্ব করতেছে খুব বেশি। যদি নতুন মেশিন আবার ভর্তুকিতে আমরা নিতে পারতাম, আমরা জন্য কৃষকের জন্য ভালো হতো, আমরা সার্ভিসিং ভালো করতে পারতাম। অনেক মেশিনগুলো কিছু হয়ে পড়ে রয়েছে, অনেক মেশিনগুলো সিন্ডিকেটের মাধ্যমে এরা এই মাঠে ছাড়ে নাই। ইতিমধ্যেই হাওরে রোপণ করা ধানের 10 ভাগ কাটা হয়েছে। মাঠে রয়েছে 736টি মেশিন। আজকে পর্যন্ত আমাদের এই জেলায় হাওরের শতকরা 10 ভাগ জমি ধান কর্তন করা হয়েছে। এবছর 736টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন চালু অবস্থায় আছে। চলতি মৌসুমে জেলায় 1,85,460 হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 12,63,490 মেট্রিক টন, যার বাজার মূল্য 4,548 কোটি টাকা। শুধু হাওরে 1,007 কোটি টাকার ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। টিভিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়ার বস্তিতে লাগা আগুন আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। ভোরে গোয়ালপাড়ার ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে 5টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি ঘর। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার চুলা থেকে এ আগুন লাগতে পারে। চলে না রিকশা গাড়ি, নেই মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ। ঝড় বৃষ্টি এমনকি জীবননাশী বজ্রপাত তাদের নিত্যসঙ্গী। সুনামগঞ্জের মোল্লাপাড়া ইউনিয়নে দেখার হাওরে এমন প্রতিকূল পরিবেশেই বাস 30টি পরিবারের। বর্গাচাষী এসব পরিবারের বসতিকে অঞ্চলভেদে জিরাতি বা খলাবাড়ি নামে অধিক পরিচিত। যতদূর চোখ যায় কেবল ফসলের ক্ষেত, নেই রাস্তাঘাট বা যোগাযোগের কোনো ব্যবস্থা। বর্ষায় বিশাল জলরাশির ঢেউ প্রতিনিয়ত নিঃশ্বাস ফেলে এখানে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওরের দুর্গম এই এলাকাতেই বসতি গেড়েছে কিছু পরিবার। ছোট্ট কুড়ে ঘর তুলেছেন, তার সামনে বড় উঠোন, ঘরের চালায় ঝুলছে মিষ্টি লাউ, আবাদ হয়েছে শাকসবজি, যেখানে ফুটে উঠেছে অপরূপ বাংলার প্রতিচ্ছবি। প্রতি বছর বিভিন্ন উপজেলা থেকে এখানে বসতি গড়ে বর্গাচাষী এসব পরিবার। এবার এই খলাবাড়িতে এসেছে 30টি পরিবার। জ্যৈষ্ঠের পাকা বড় ধান নিয়ে ফিরবেন আপন নিরে। কাতি মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত থাকি 8 মাস চলি আমরা। আইয়া গড় দুয়ার বান্দি জ্বালা ফালাই সবজি ক্ষেত করি, লাউ করি, উড়ি করি, বেঙ্গন করি। ক্ষেতের সময় আইলে ক্ষেত করি। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই এলাকায় চলে তাদের জীবনযুদ্ধ। তবে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট পথ হারায় তাদের। এখানে বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই, কারেন্ট নাই। তুফান আইলে লেমে বাতাসে লেমুম নিবাইলাই খুব কষ্ট করি থাকি। দোকান কিলাম সন বন্ধ করে বানছি, বাতাসে দিতে লিয়ে যায় উড়াই গিয়া। বরাদ্দ পেলে এসব পরিবারের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। প্রায় 30টার মতো পরিবার আছে। এরা বর্তমানে বেশিরভাগ হইল বর্গাচাষী। এরা তো ধান ফলায়, এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয়। পর্যাপ্ত বরাদ্দ আমরা পাইতেছি না, এই হিসাবে আমরা ওই যে রাস্তাগুলা ডেভেলপ করতে পারতেছি না। ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব কৃষকের ঘামে ভরে ওঠে মহাজনের গোলা, কিন্তু ঘোরে না তাদের ভাগ্যের চাকা। অনিশ্চিত জীবনের সে গল্প কেই বা শুনতে চায়। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।